রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিয়ে নতুন মোড়। দীর্ঘ সময় পর ফের আলোচনার টেবিলে বসার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের কর্তা ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ 2 ঘণ্টারও বেশি সময় ধরে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপের পরেই একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। রুশ রাষ্ট্রপ্রধান পুতিন নাকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত বলে জানিয়েছেন। শুধু তাই নয়, পুতিনের সঙ্গে কথা বলার পরই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে আলোচনা করেছেন। এরপর হোয়াইট হাউস সূত্রে খবর, রাশিয়া ও ইউক্রেন খুব শীঘ্রই ফের আলোচনার টেবিলে বসতে পারে। ট্রাম্প নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই আশার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া এবং ইউক্রেন একটি কার্যকরী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে। শুধু তাই নয়, এই বিষয়ে ইউরোপের অন্যান্য নেতাদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা RIA নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি একটি কার্যকর যুদ্ধবিরতি চান। তার দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কাজ করতে প্রস্তুত, যা উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হবে। রুশ গণমাধ্যম এই আলোচনাকে অত্যন্ত স্পষ্ট এবং কার্যকর বলে উল্লেখ করেছে। পুতিন মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসেন তবে তা বিফলে যায় না। ট্রাম্পের সঙ্গে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেও তিনি মনে করেন। ফোনালাপে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি রুশ প্রেসিডেন্ট। তবে ক্রেমলিনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, দুই নেতার মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতির সময়সূচি নিয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি। ক্রেমলিনের সহকারী ইউরি উসাকভ সাংবাদিকদের জানিয়েছেন, ফোনালাপে দুই নেতা মূলত 9 জন মার্কিন নাগরিক এবং 9 জন রুশ নাগরিকের বন্দি বিনিময় নিয়ে কথা বলেছেন। আপনাদের মনে করিয়ে দেই, এর আগে গত সপ্তাহে তুরস্কের মাটিতে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধি দল শান্তি আলোচনায় বসেছিল। সেই প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পের একজন দূত অংশগ্রহণ করেছিলেন। তবে সেই আলোচনা শেষ পর্যন্ত কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ভেস্তে যায়। ঢাকা থেকে উড্ডয়নের পরই টার্কিশ এয়ারের ইঞ্জিনে ভয়াবহ স্ফুলিঙ্গ। জরুরি অবতরণে রক্ষা পেলেন 290 যাত্রী। আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। তবে দক্ষ পাইলটের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ফ্লাইটে থাকা 290 জন যাত্রী। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকাল 7টায়। টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি 290 জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। উড্ডয়নের মাত্র 15 মিনিটের মধ্যেই পাইলট উড়োজাহাজটির একটি ইঞ্জিনে স্পষ্ট স্পার্ক দেখতে পান। দুটি ইঞ্জিন বিশিষ্ট এই উড়োজাহাজটির ইঞ্জিনে আগুনের ঝলকানি দেখা মাত্রই পাইলট দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি অবতরণের আগে উড়োজাহাজটি প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর দেয়। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় প্লেনটির ওজন কমাতে এবং নিরাপদে অবতরণের জন্য পাইলট এই সময় ধরে আকাশে তেল পুড়িয়েছেন। অবশেষে সকাল 8:15টার দিকে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ আরও বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে বার্ড হিটের কারণে ইঞ্জিনে এই স্পার্কের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। তিনি জানান, ফ্লাইটের সকল যাত্রী সম্পূর্ণ নিরাপদ আছেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপদে প্লেন থেকে বের করে আনা হয়েছে। বর্তমানে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের দেখভাল করছে এবং তাদের গন্তব্যে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে। এই ঘটনাটি গত 16 মে কক্সবাজার বিমানবন্দরে ঘটে যাওয়া একটি উড়োজাহাজের চাকা খুলে পড়ার ঘটনার স্মৃতি ফিরিয়ে আনে। সেদিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার খুলে পড়লেও পাইলটের দক্ষতায় সেটিও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিল। এখন শুনবেন এমন একটি খবর যা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাফ নদের জেলেদের জীবনকে প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এটি কেবল একটি খবর নয়, এটি শত শত পরিবারের কান্না, যার সীমাহীন আতঙ্কের এক বাস্তব চিত্র। ভাবুন তো, নাফ নদ,
একসময় যা ছিল জেলেদের জীবিকার উৎস, মাছ ধরার স্বর্গ, আজ তা পরিণত হয়েছে এক মৃত্যুপরীতে। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি গত ৭ মাসে এই নদ ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ২২০ জন জেলেকে অপহরণ করেছে। কি মর্মান্তিক! এর মধ্যে শুধু চলতি বছরের প্রথম ৫ মাসেই ধরে নিয়ে যাওয়া হয়েছে ১৫১ জনকে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নিরলস প্রচেষ্টায় এদের অনেকেই ফিরে আসতে পারলেও অনেক পরিবারের কাছে তাদের স্বজনদের খোঁজ এখনও অধরা স্বপ্ন। সর্বশেষ গত ১২ মের ঘটনা, নাফ নদে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির অতর্কিত হামলায় ২ জন জেলে গুলিবিদ্ধ হন আর ৩ জন অপহৃত হন। ১৮ বছরের হেদায়েত উল্লাহ ও ১৬ বছরের মোহাম্মদ হোসেন, এই ২ তরুণ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তারা বলছেন, বাংলাদেশের জলসীমার মধ্যেই আরাকান আর্মি সীমান্ত চৌকি থেকে তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, কোনো কারণ ছাড়াই এমন পাশবিক হামলা। ভয়ে আজ তারা নাফ নদে মাছ ধরতে যেতেও ভয় পাচ্ছেন। যে নদ তাদের পেটের ভাত জোগাতো, আজ সেটাই তাদের কাছে এক বিভীষিকা। অপহৃতদের একজন টেকনাফের মোহাম্মদ আয়ুবের লোমহর্ষক অভিজ্ঞতা শুনলে আপনার গা শিউরে উঠবে। গত ৬ এপ্রিল সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশের জলসীমা থেকে তার ইঞ্জিন চালিত ট্রলার সহ ৯ জন জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে আরাকান আর্মি। তাদের হাত চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় মিয়ানমারের মংডুতে। সেখানে এক হাজতখানার মতো জায়গায় ৩১ জন বাংলাদেশি সহ প্রায় ২৫০ বন্দীকে রাখা হয়েছিল। দিনের পর দিন তাদের দেয়া হতো শুধু সেদ্ধ চালের ভাত, সঙ্গে কলাপাতায় কাঁচা কাঁঠালের এঁচড়। লবণ, হলুদ, মরিচ প্রশ্ন করলেই জুটত নির্মম প্রহার। আয়ুবের দাবি, আরাকান আর্মি তাদের বলতো, বাংলাদেশ থেকে চাল, ডাল, লবণ, পেঁয়াজ পাঠালে তবেই মুক্তি মিলবে। একটানা ৪১ দিন খুটখুটে অন্ধকারে বন্দী ছিলেন তারা। তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে এই বছর মে মাস পর্যন্ত বিভিন্ন সময়ে বিজিবির সহায়তায় ২২০ জন জেলেকে আরাকান আর্মির জিম্মি দশা থেকে ফিরে আনা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি এবং রোহিঙ্গা উভয় সম্প্রদায়ের জেলেরাই রয়েছেন। উচ্চ আদালতের নির্দেশনায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ৮ বছর পর নাফ নদে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, কিন্তু এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই যেন আরাকান আর্মির জেলে অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। চলুন বিস্তারিত জেনে নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানা সোমবার রাতে ডেমরার সারুরিয়ায় আমতলায় নোবেলের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী নির্যাতনের একটি মামলার ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতে মামলা দায়েরের পর নোবেলকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মাইনুল আহসান নোবেল, যিনি সারেগামাপা খ্যাত গায়ক হিসেবে দেশে বিদেশে পরিচিতি পেয়েছেন, এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন তিনি। ২০২৩ সালে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া তার ব্যক্তিগত জীবন ও আচরণ নিয়েও বারবার আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এই মামলার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে পুলিশ জানিয়েছে আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি এবং আদেশের জন্য আগামীকাল বুধবার দুপুর 12:30 সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এদিন ঠিক করেন। এই রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন শুনানিতে অংশ নেন। গত 14 মে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে। আপনারা হয়তো জানেন, এর আগে গত 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এই ঘোষণার ভিত্তিতে গত 27 এপ্রিল একটি গ্যাজেটও প্রকাশিত হয়।
এখন প্রশ্ন হলো, আগামীকাল হাইকোর্ট কি আদেশ দেন, যা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণের পথ খুলে দেবে নাকি এই প্রক্রিয়াকে আরও জটিল করবে? যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন রুখতে এবার কড়া পদক্ষেপ নিল ওয়াশিংটন। খবর অনুযায়ী অবৈধভাবে লোক পাচারের সহায়তার অভিযোগে ভারতের বেশ কিছু ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিশন কর্তৃক সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বিবৃতিতে অভিযুক্ত ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বা ঠিক কতজনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। যদিও পরিচয় বা নাম প্রকাশ না করার বিষয়টি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নতুন কিছু নয়। এর আগেও বহুবার ওয়াশিংটন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের নাম প্রকাশ করেনি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস আরও বলেন, বিদেশি পাচার চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমরা ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা অব্যাহত রাখব। তবে ঠিক কিভাবে এই ট্রাভেল এজেন্সিগুলো অবৈধ অভিবাসনের সহায়তা করেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এই ভিসা নিষেধাজ্ঞা এমন এক সময়ে জারি করা হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রক্রিয়াও জোরদার করা হয়েছে এবং এই বিতাড়িতদের মধ্যে অবৈধ ভারতীয় অভিবাসীরাও রয়েছেন। পর্যবেক্ষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অবৈধ মানব পাচার চক্রের বিরুদ্ধে একটি জোরালো বার্তা। এর মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইছে যে যারা অবৈধ অভিবাসনের সহায়তা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এই নিষেধাজ্ঞার ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে কিনা তা সময়ই বলবে। এখন দেখার বিষয়, এই ভিসা নিষেধাজ্ঞার পর ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলো তাদের কার্যকলাপে কোনো পরিবর্তন আনে কিনা। খাবার খাওয়ার পর আমাদের মধ্যে অনেকেরই ফল খাওয়ার অভ্যাস রয়েছে, সেটা হোক দুপুরের খাবার বা রাতের খাবার। শরীরকে সুস্থ রাখতে ফলের ভূমিকা নতুন করে বলা নিষ্প্রয়োজন, কিন্তু খাবার খাওয়ার পর ফল খাওয়া কতটা নিরাপদ তা অনেকেই জানেন না, আর খেলেও কোন কোন ফল খাওয়া উচিত তাও জানেন না। তাই আজ জানবেন খাবার খাওয়ার পর ফল খাওয়া ভালো নাকি খারাপ, খেলেও কোন কোন ফল খাবেন। চলুন জেনে নেওয়া যাক। দুপুরের খাবারের পর অনেকেই ফল খেয়ে থাকেন। এটি সম্পূর্ণ খাবারের মাধ্যমে শরীরে কার্বোহাইড্রেট প্রবেশ করে। এরপর ফল খেলেই কার্বোহাইড্রেটের পরিমাণ আরও বেড়ে যায়, আর কলা খেলে গ্লাইসেমিক লোড বাড়িয়ে দিতে পারে, ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। রাতের খাবারের পর বা ঘুমাতে যাওয়ার আগে ফল খাওয়া উচিত নয়, এতে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এই কারণে অনেক সময় ঘুমের অসুবিধা হতে পারে, হজমের সমস্যাও হতে পারে। তাই চিকিৎসকদের একাংশ জানিয়েছেন রাতে ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত, পারলে ফল না খাওয়াই ভালো। পুষ্টিবিদদের অনেকাংশের মতে রাতের খাবারের সঙ্গে ফল খেলে শরীরে অস্বস্তি তৈরি হতে পারে, কারণ উচ্চ ফাইবারযুক্ত ফল ধীরে ধীরে হজম হয়। খাবারের সঙ্গে খেলে খাবার হজম করতেও তা সমস্যা তৈরি করতে পারে। সকালের নাস্তায় ফল খাওয়া উপকারী, কারণ দিনের শুরুতেই তা শরীরকে তার প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। পুষ্টিবিদ ও ফিটনেস প্রশিক্ষকদের একাংশ মনে করেন দুপুরে খাবার খাওয়ার পরেই ফল খেলে অধিক ফাইবারের জন্য খাবারে হজমের সমস্যা হতে পারে, তাই প্রথমে 30 মিনিট বিরতি নেওয়া উচিত। এর ফলে বদহজমের সমস্যা হবে না। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে দুপুরের খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পর ফল খাওয়া উচিত। এর ফলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের অনিয়ম ঠেকাতে এবং এটিকে আরও স্বচ্ছ করতে অন্তর্বর্তী সরকার বড় পদক্ষেপ নিয়েছে। রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নগদ পরিচালনার জন্য একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা হবে। এই বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ অনেকেই উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নগদে পূর্ববর্তী সরকারের আমলে ব্যাপক অনিয়ম হয়েছে, যা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে একটি গ্রুপ হঠাৎ করে নগদের নিয়ন্ত্রণ নিয়েছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
সরকার এই গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং তাদের নগদে কোনো ভূমিকা রাখতে দেয়া হবে না। এছাড়া নগদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাফায়েত আলমকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি অভিযোগের মুখে রয়েছেন। বাংলাদেশ ব্যাংক তার বিরুদ্ধে মামলা করেছে, যা এখনও চলমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নগদকে পুনর্গঠন করে একটি স্বতন্ত্র বোর্ডের হাতে দেয়া হবে। এই বোর্ড বাংলাদেশ ব্যাংক বা ডাক বিভাগের অধীনে নয়, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। এর মাধ্যমে নগদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিশেষজ্ঞদের মতে, নগদ বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে অনিয়মের কারণে এর ওপর গ্রাহকদের আস্থা কম ছিল। এই পদক্ষেপ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি। আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেসি যে ইন্টারনেট সেবা, সেটা দুই রকম। একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো গাইডলাইন ছিল না। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য, একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস এক্সের সিইও এলন মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে 90 দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিডা থেকে, বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র 3 মাসের মধ্যে একটি NGS নন জিও স্টেশনারি স্যাটেলাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই। এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে। ভেটিং এর পরে আমরা 75 রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন, এই ডেডলাইনটাকে মিট করে আমরা এনজিএসও গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টারলিংক এই এনজিএসও গাইডলাইনের জন্য আবেদন করে। তার আগে স্টারলিংক বিডায় রেজিস্ট্রেশন করে, অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিডায় রেজিস্ট্রেশন নিবন্ধন নেয় এবং তারপরে তারা বিটিআরসিতে লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেয়, ফরেন কারেন্সিতে ফি দিয়ে তারা আমাদের কাছ থেকে লাইসেন্স পায়। এই লাইসেন্সের পরবর্তীতে আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে প্রাইসিং মডেল তারা আমাদেরকে সাবমিশন করে। সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখেছি, কিছু নেগোসিয়েশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যে প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমান একটা প্রাইসিং মডেল দিয়েছি। এই প্রাইসিং মডেলটাতে 3টা বিষয় আছে। একটা হচ্ছে যে তারা 2টা প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে স্টারলিংক রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য 6,000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা 4200 টাকা করে। এর বাইরে আরেকটা ফি আছে, এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে। আপনারা জানেন যে যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোনো ধরনের কোর নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না। তো যেহেতু প্রয়োজন হয় না, সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে, সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ নিই। এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে, আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা $1 করে। যেহেতু প্রতিটা ডিভাইসের উপর, কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব, সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এতে করে সরকারের একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ভিজিবিলিটি থাকবে, অর্থাৎ রেভিনিউ জেনারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু এটা ডিভাইস ডিজিটাল সিস্টেম, আমরা মনে করি এখানে কর ভ্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগও থাকবে না। তারপরে এককালীন যেই ফিটা তারা জমা দিয়েছে $30,000 মতো, সেখানে তারা 2টা ক্যাটাগরিতে দিয়েছে। একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে 10,000 এবং $10,000, আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে $20,000 এবং এই টাকাটা ইয়ারলি, অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে। স্টারলিংক আসার পর থেকেই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ, সাংবাদিক
সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি। সেই কয়েকটি প্রশ্ন আমি দিচ্ছি। প্রথমত হচ্ছে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে কিনা। তো আমরা মনে করি যে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না, এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ। যে আসলে স্টারলিংক আমরা কাদের জন্য করেছি, এটা সেবা গ্রহীতা কারা। তো এটার এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহীতার দিক থেকে কোনো লিমিটেশন নাই। স্টারলিংক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস, সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক। বাঁশ ইঁদুর। হ্যাঁ দর্শক, আজ আমরা প্রকৃতির এক অদ্ভুত আর মজাদার প্রাণী নিয়ে কথা বলবো। নাম শুনেই বুঝতে পারছেন এদের সাথে বাঁশের একটা গভীর সম্পর্ক আছে। চলুন তাহলে এই ইন্টারেস্টিং প্রাণী বাঁশ ইঁদুর সম্পর্কে কিছু অজানা কথা জেনে নেই। বাঁশ ইঁদুর, যাদেরকে অনেক জায়গায় বাঁশখেকো ইঁদুরও বলা হয়, মূলত এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশের বাঁশঝাড়ে এদের দেখা যায়। ভাবুন তো, ঘন বাঁশের জঙ্গলে এরা নিজেদের রাজ্য বানিয়ে থাকছে। বাঁশই এদের প্রধান খাবার, তবে সুযোগ পেলে অন্যান্য গাছের মূল, ফল বা বীজও এরা চেটেপুটে খায়। এদের শক্তিশালী দাঁত আর থাবা বাঁশ গাছের মূল আর কাণ্ড খুঁড়ে বের করতে দারুণ কাজে লাগে। এই ইঁদুরগুলো দেখতে কিন্তু বেশ শক্তিশালী আর গোলগাল গড়নের। ছোট ছোট চোখ আর কান এদের চেহারায় একটা অন্যরকম বৈশিষ্ট্য যোগ করে। এদের পায়ের থাবাগুলো বেশ শক্তিশালী, যা মাটি খুঁড়তে আর বাঁশ ধরতে খুব সহায়তা করে। পায়ের লোমগুলো সাধারণত ধূসর বা বাদামি রঙের হয়, যা এদেরকে বাঁশঝাড়ের সাথে মিশে যেতে সাহায্য করে। বাঁশ ইঁদুর মাটির নিচে বিশাল আর জটিল গর্ত তৈরি করে। এই গর্তগুলো শুধু তাদের থাকার জায়গায় না, খাবার লুকানো আর শত্রুদের হাত থেকে বাঁচতেও কাজে লাগে। দিনের বেলায় সাধারণত এরা এই গর্তের ভেতরেই বিশ্রাম নেয়, আর রাত হলেই খাবারের খোঁজে বের হয়। বাঁশ ইঁদুর কিন্তু বেশ শান্ত স্বভাবের প্রাণী। এরা খুব ধীরে নড়াচড়া করে এবং একা থাকতেই বেশি পছন্দ করে। তবে হ্যাঁ, বংশবৃদ্ধির সময় হলে সঙ্গীর খোঁজে ঠিকই বের হয়। এদের মাটি খোঁড়ার দক্ষতা দেখলে অবাক হতে হয়। শক্তিশালী দাঁত আর থাবা দিয়ে এরা মাটি এমনভাবে সরিয়ে ফেলে যেন মনে হয় কোনো এক্সপার্ট খননকারী কাজ করছে। জানলে অবাক হবেন, ভিয়েতনাম ও চীনের কিছু অঞ্চলে বাণিজ্যিকভাবে বাঁশ ইঁদুরের খামার করা হয়। মাংসের জন্য এই ইঁদুরগুলো সেখানে বেশ জনপ্রিয়। খামারিরা সিমেন্টের বা বাঁশের তৈরি খাঁচায় এদেরকে পালন করে। এই খামারগুলো গ্রামীণ অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুব কম খরচে শুরু করা যায় এবং বাজারে মাংসের চাহিদা থাকায় অনেকেই এই ব্যবসায় সফল হয়েছেন। তবে অনেক জায়গায় এরা ফসলের ক্ষতি করে বলে কৃষকদের কাছে একদমই পছন্দের নয়। জানলে আরও অবাক হবেন, বাঁশ ইঁদুর কিন্তু প্রকৃতির জন্য খুব দরকারি। এরা যখন মাটি খোঁড়ে তখন মাটির ভেতরে হাওয়া চলাচল করতে পারে, যা গাছের জন্য খুব ভালো। আর এদের তৈরি করা পুরনো গর্তগুলো অন্যান্য ছোট ছোট প্রাণীরাও ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, দেখলেন তো বাঁশ ইঁদুর কতটা ইন্টারেস্টিং একটা প্রাণী। আগামী 28 তারিখ যে তারুণ্য সমাবেশ, এটা বাংলাদেশের সর্ববৃহৎ মহাসমাবেশে পরিবর্তন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ভাবে বিশালভাবে আয়োজন করছে। যে আয়োজন আমরা গতবারের থেকে এইবার তার রেকর্ড ভেঙে ফেলবো। আমাদের সাথে বাংলাদেশের জনগণ আছে, জনগণ আমাদেরকে অনেক ভালোবাসে, জনগণ আমাদের উপরে অনেক প্রত্যাশা রাখে। আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছি। শাহবাগ মৎস্য ভবন থেকে আমরা ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান করছি। আমার পরিচয় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের লালবাগ থানার 25 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। কারণ আমরা অবৈধ সরকার যেভাবে দেশ পরিচালনা করে আমাদেরকে অবৈধভাবে মামলা দিয়ে জেল হাজতে খাটিয়েছে, জজ কোর্টে পাঠিয়েছে, হাইকোর্টে পাঠিয়েছে, ইশরাক হোসেন সেই কোর্টের থেকে বৈধভাবে মেয়র ঘোষণা হয়েছে। কিন্তু বর্তমান সরকার আসিফ এর নেতৃত্বে কিছু গোষ্ঠী এই সরকার মেয়রকে বসতে দিতে চাচ্ছে না। তারা তাল বাহানা করতেছে তাদের নিজস্ব লোক বসানোর জন্য। আমরা আমাদের মেয়রকে যতক্ষণ পর্যন্ত না শপথ গ্রহণ করাবো ততক্ষণ পর্যন্ত আমরা নগর ভবন এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব।
হয়ে যায়। আমরা শ্রমিকের পক্ষ থেকে কোনো ধরনের কোনো গাফলাতি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ফ্যাক্টরির মালিক সে বিজনেস করতে পারে না, এটা তার সমস্যা। তাই বলে আমাদের এই শ্রমিকদের মানবতার জীবনযাপন করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা, আমরা একত্রিত হয়েছি আজ আমাদের অধিকার আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? এই ডাট গ্রুপের প্রত্যেকটা শ্রমিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর আইনগত পাওনা পাওয়ার অধিকার তাদের আছে, এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। কিন্তু এই ডাট গ্রুপের মালিক তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। অবিলম্বে আমরা এই ডাট গ্রুপের মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ফ্যাক্টরির মালিক যেন এই ডাট গ্রুপের শ্রমিকদের আইনগত পাওনাদি দিয়ে তাদের অধিকার নিশ্চিত করা হয়। যতক্ষণ পর্যন্ত না এই ডাট গ্রুপের শ্রমিকদের আইনগত পাওনাদি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই শ্রমিক ঘরে ফিরে যাবে না। আমাদের সাথে শ্রমিক ভাই বোনেরা একত্রতা প্রকাশ করেছে। শ্রমিক ভাই বোনেরা আমাদেরকে নিয়েই, আমরা ফেডারেশনকে নিয়েই আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্যে একত্রিত হয়েছে। আর আমরা যারা শ্রমিক ফেডারেশনে কাজ করি, আমাদের কাজ হচ্ছে যে জায়গায় শ্রমিকদের অধিকার থেকে শ্রমিকদের বঞ্চিত করা হয়, সেই জায়গায় আমরা প্রতিবাদের ঝড় তুলি। প্রতিবাদের ঝড়ে শ্রমিকের অধিকার আদায় করে নিশ্চিত করেই আমরা করে বেরি ইনশাআল্লাহ। এই ডাট গ্রুপের শ্রমিক তাদের জীবনযাপন মানবতার জীবনযাপন করতেছে, কারণ এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পর অনেকে বেকার হয়ে পড়েছে, অনেকের কাজের জায়গা নেই। তবুও তাদের ন্যায্য অধিকার আইনগত পাওনাতে যদি তাদেরকে দেওয়া হতো, তাহলে তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে হয়তো বা টাকা পয়সা দিয়ে ছোটোখাটো ব্যবসা করে চলতে পারত, কিন্তু তাদেরকে ওইটাও দেওয়া হয় নাই। এই ডাক গ্রুপ 2023 সালে 22 নভেম্বর স্থায়ীভাবে বন্ধ করে। কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করার পরে একটা প্রতিষ্ঠান প্রথম এই কোম্পানি লে অফ দেয়। লে অফের পরে 45 দিন লে অফ থাকার পরে তারপরে তারা স্থায়ীভাবে ফ্যাক্টরি বন্ধ করে দেয় 2023 সালে 22 নভেম্বর। এরপরে শ্রমিকরা আইন অনুযায়ী যে পাওনা প্রাপ্য হয় সেটা হলো শ্রম আইনের 20 ধারায় তারা আইন অনুযায়ী পাওনা প্রাপ্য হয়। 20 ধারা কি আছে? 20 ধারা আছে একটা নোটিশ দিতে হবে, তারপরে যত বছর সার্ভিস দিছে প্রতি বছরের জন্য 30 দিনের বেসিক দিতে হবে, এরপরে লে অফের টাকা পাবে, তারপরে সার্ভিস বেনিফিট পাবে, তারপরে আপনার প্রভিডেন্ট ফান্ড আছে সেগুলো টাকা পাবে, মাতৃত্বকালীন নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা সেগুলো পাওনার বকেয়া রয়েছে, এরপরে নোটিশ বকেয়া রয়েছে, তারপরে সার্ভিস বেনিফিট বকেয়া, এরপর বকেয়া বেতন। একজন শ্রমিকদের 2 মাস 3 মাস করে বকেয়া বেতন ছিল, আর যারা কর্মচারী স্টাফ ছিল তাদের 5 মাস 7 মাস করে বকেয়া ছিল। সেই টাকাগুলো এখন পর্যন্ত পরিশোধ করা হয় নাই। গতকালকে একটি কথা বলতে চাই। গত পরশুদিন নওগাঁতে 2জন সাংবাদিক, একজন সম্ভবত নাজমুল হক, আরেকজন অন্তর, 2জন গিয়েছিল এই নওগাঁ সদরের বিএনপির উপজেলা বিএনপির সভাপতি, সম্মানিত সভাপতি, তিনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে তারা মিলেমিশে লুটপাট করেছিল। আওয়ামী লীগের সময় লুটপাট করছে, সুবিধা নিয়েছে, এখন এই স্বাধীন সময়ের মধ্যে সুবিধা নেওয়া শুরু করেছে। তারপর যখন এই চাঁদাবাজি দুর্নীতির নিউজ তারা প্রকাশ করতে যায়, তখন তাদেরকে ধরে পিটিয়ে লাঞ্ছিত করে পুলিশ ভাইদের হাতে তুলে দিয়েছে। আমি নওগাঁ পুলিশের
একজন ইন্সপেক্টরের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন আমরা ব্যর্থ, কারণ আমাদের কাছে কোনো এজাহার দেয়নি, আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ ছাড়াই এই বিএনপির যিনি উপজেলা বিএনপির সভাপতি আছেন, তিনি ধরে তার লোকজন ধরে এনে আমাদের কাছে দিয়েছে, তারপরে এজাহার দিয়েছে, আমরা সেই মামলা চালান করেছি। একটি কথা লক্ষ্য করে দেখেন, থানায় কোনো ব্যক্তি যখন অপরাধ করে প্রচলিত আইনে তার প্রাথমিক বিচারের জন্য মামলা হয়, কিন্তু সাংবাদিকদের বিচারের ক্ষেত্রে কোনো এজাহার দেওয়া লাগে না, কোনো অভিযোগ দাখিল করতে হয় না, সরাসরি আগে ধরে নিয়ে যাও, তারপরে এজাহার দাও। সবসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন একটি অভিযোগ পাওয়ার মাত্র তদন্ত করবে, তারপরে এজাহারভুক্ত করবে। কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে এটি ভিন্ন। একই মায়ের সন্তানরা যদি ভিন্নভাবে হয় কেমনে হবে? আমাদের ক্ষেত্রে একরকম আর জনগণের ক্ষেত্রে একরকম। আমাদের এই কষ্ট কেউ খবর রাখে না। খবর রাখে কাদের? যারা তেলবাজ, এই দেশে যারা তেলবাজি করে তাদের খোঁজখবর রাখে বেশি, কিন্তু গণমাধ্যম কর্মীদের দুঃখ কষ্ট বোঝার কেউ নাই। সাংবাদিকদের 14 দফার দাবিতে আজ সারা বাংলাদেশেই কলম বিরোধী অনুষ্ঠান প্রোগ্রাম পালিত হচ্ছে এবং এই 14 দফা দাবির মধ্যে সরকার কর্তৃক সারা বাংলাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে এবং আইডি কার্ড প্রদান করতে হবে। সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়ম ও নিয়োগ প্রাপ্ত প্রণয়ন করতে হবে। সাংবাদিকের হয়রানি ও নির্যাতন বন্ধ দাবি উঠেছে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ PR গণমাধ্যমের প্রকৃত সাংবাদিকদের তালিকাভুক্ত করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতন শিকার হামলা মামলা ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে। তালিকাভুক্ত সাংবাদিকদের সরকার কর্তৃক মাসিক ভাতা প্রদান করতে হবে। হরতাল অবরোধ ও রাজনৈতিক কর্মসূচি চলাকালীন সময় সাংবাদিক সংবাদপত্র বহনকারী যানবাহনকে আওতামুক্ত নিরাপত্তা দিতে হবে। প্রতিটি গণমাধ্যম সাংবাদিকদের অনুকূলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে। মামলা তদন্ত ও চার্জশিট দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সকল সাংবাদিকদের গ্রেপ্তার থেকে বিরত থাকতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা করলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে মামলা করতে হবে। বিটিভি ভাষা ও বাংলাদেশ বেতার উপজেলা পর্যায়ে নিয়োগপ্রাপ্ত সাংবাদিকদের নিয়োগ দিতে হবে। জাতীয় স্থায়ী পত্রিকাগুলোকে সরকার কর্তৃক পূর্বের ন্যায় সার্বিক সহযোগিতা করতে হবে। জেলা উপজেলা প্রতিনিধিদের সরকার ঘোষিত ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদান করতে হবে। আজ সারা বাংলাদেশে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরোধী অনুষ্ঠান পালিত হচ্ছে। রাজধানীর মাটিকাটা এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে 10 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 4টি অস্ত্র, 28টি গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত ওই 10 জন হিটলু বাবু গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত 2টা থেকে সেনাবাহিনীর 86 স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাসানটেক সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোর 5টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেফতার টহল দলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।